আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা নিয়ে। এই সাবজেক্টটা রিসেন্টলি মেজর হিসেবে নেওয়া যায় বিবিএ এবং এমবিএ বোথ প্রোগ্রামের ক্ষেত্রেই। আর এই সাবজেক্টটার একটা ভালো ডিমান্ড ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে। আচ্ছা, তো আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব ব্রিফলি সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট এই সাবজেক্টটিতে বেসিক্যালি আপনাদেরকে কী শেখানো হবে। তো এই সাবজেক্টের কোর্স কন্টেন্টে প্রথমেই থাকবে হচ্ছে ওভারভিউ অফ ইন্টারন্যাশনাল বিজনেস। ওভারভিউ অফ ইন্টারন্যাশনাল বিজনেসে আপনাদেরকে যেটা ফোকাস করা হবে সেটা হচ্ছে যে টেকনোলজি এবং গ্লোবালাইজেশনের কারণে ইন্টারন্যাশনাল বিজনেসের এক্সপেন্ডেবিলিটিটা অনেক বেড়ে গেছে, অর্থাৎ আগের চেয়ে মাল্টি ন্যাশনাল কোম্পানির সংখ্যা অনেক বেড়ে গেছে। তারপর হচ্ছে যে কেন ইন্টারন্যাশনাল বিজনেসের ইম্পর্টেন্স আছে, তারপরে ইন্টারন্যাশনাল বিজনেস কিভাবে করা যায়, এই সব কিছু আসলে এই ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের এই সাবজেক্টে শেখানো হবে আপনাদেরকে। এরপর হচ্ছে শেখানো হবে গ্লোবাল মার্কেট প্লেসেস অ্যান্ড বিজনেস সেন্টার্স। গ্লোবাল মার্কেট প্লেসেস অ্যান্ড বিজনেস সেন্টার্সের এখানে আপনাদেরকে হাইলাইট করা হবে হচ্ছে জিওগ্রাফিক্যাল পজিশনে, যেমন ইউরোপ, আফ্রিকা, এশিয়া, এই যে জিওগ্রাফিক্যাল পজিশনগুলো আছে জিওগ্রাফি অনুসারে এক এক দেশের ইন্টারন্যাশনাল মার্কেটের কনটেক্সট এক এক রকম। যেমন ইন্ডিয়াতে আপনার সাম প্লেসে ম্যাকডোনাল্ডস বিফ সেল করে না, আবার সাম প্লেসে ম্যাকডোনাল্ডস ভেজিটেরিয়ান প্রোডাক্ট বেশি সেল করে। তো এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। তো এইভাবে কোন মার্কেট কিভাবে ক্যাপচার করতে হয় জিওগ্রাফিক কন্ডিশনের উপর বেস করে, অ্যাকচুয়ালি নট অনলি জিওগ্রাফিক কন্ডিশন, ইট ক্যান অলসো রিলেট উইথ ডেমোগ্রাফিক কন্ডিশন অলসো। আচ্ছা, তারপর আপনাদেরকে শেখানো হবে হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস এনভায়রনমেন্টস। ইন্টারন্যাশনাল বিজনেস এনভায়রনমেন্টসে যেই টপিকগুলো ডিসকাস করা হবে সেটা হচ্ছে যে লিগ্যাল এনভায়রনমেন্ট, টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে পলিটিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড হচ্ছে জিও পলিটিক্যাল এনভায়রনমেন্ট। এই জিনিসগুলো আপনাদেরকে শেখানো হবে। অফকোর্স বিজনেস এনভায়রনমেন্টসের কথা আসলে এখানে এক্সটার্নাল বিজনেস এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্টারনাল বিজনেস এনভায়রনমেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে রোল অফ কালচার। দ্য রোল অফ কালচারে ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন, দেন হচ্ছে রিলিজন, রেস, এই জিনিসগুলো ফোকাস করা হবে। অর্থাৎ কালচারাল ডিফারেন্সের কারণে কিভাবে ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের কনটেক্সট ডিফার করে কান্ট্রি ভেদে, কালচার ভেদে, এই জিনিসগুলো আপনাদেরকে শেখানো হবে ল্যাঙ্গুয়েজ ভেদে, রিলিজন ভেদে এবং হচ্ছে যে কমিউনিকেশনের ধরন অনুসারে। নেক্সট যেটা সেটা হচ্ছে যে এথিক্স অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি ইন ইন্টারন্যাশনাল বিজনেস। ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে এখন এথিক্স এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যেমন যে কোনো একটা বিগ কোম্পানি যদি আমরা বলি, লেটস সে ইন ইন্ডিয়া, এথিক্স অ্যান্ড সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ক্ষেত্রে নিটল টাটা যে কোম্পানিটা, তারা কিন্তু অনেক বেশি কন্ট্রিবিউট করে। তাদের যে প্রফিট হয় সেই প্রফিটের অনেক বিগ চাঙ্ক তারা সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার। তারপরে যদি তাদের কোনো প্রোডাক্টের প্রোডাকশনের কারণে, ম্যানুফ্যাকচারিংয়ের কারণে যদি পরিবেশ দূষিত হয় সেটার জন্য তারা কম্পেনসেট করে, ঠিক আছে। বা মনে করেন যদি গাছ কোনো কাটা পড়ে বা গাছ কাটতে হয় বা কাঠের অনেক ইউজ হয়, সেক্ষেত্রে তারা ট্রি প্লান্টেশন অর্থাৎ আবার নতুন করে বৃক্ষরোপণ করে। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে বলতেছি। এরপরে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি আপনার কীভাবে ট্রানজ্যাকশন করা হবে, এক্সপোর্ট ইম্পোর্ট, এই জিনিসগুলো ফোকাস করা হবে, ঠিক আছে।
তারপরে ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম অ্যান্ড দ্য ব্যালেন্স অফ পেমেন্ট, এটা অনেক ইম্পর্ট্যান্ট। রিসেন্টলি আপনারা অবশ্যই ফরেন রিজার্ভের অনেক নাম শুনেছেন আশা করি, যে ফরেন রিজার্ভের কারণে শ্রীলঙ্কা অনেক বেশি এফেক্টেড হয়েছিল ফাইন্যান্সিয়ালি এবং ইকোনমিক্স ইন টার্মস অফ ইকোনমিক্সের ক্ষেত্রেও। তো এই যে ফরেন রিজার্ভ যত বেশি থাকে নর্মালি তত ভালো, এবং ডেট যত কম থাকে ওইটাও নর্মালি কনসিডার করা হয় ভালো। বাট হ্যাভিং সেড দ্যাট, আমরা যদি ইউএস দিকে তাকাই, ইউএসের কিন্তু প্রচুর ডেট আছে, অর্থাৎ ডেট, ঋণ। বাট তারা ঋণ নিয়ে সেই টাকাটা আবার বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে সেইখান থেকে অনেক বেশি রিটার্ন আনতে পারে, যেই কারণে তা তাদের যে ঋণ, তাদের যেই ডেট, সেই ডেটটা আসলে ভালো ভালো পজিটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করতেছে তাদের ইকোনমিতে। ওকে, আর ফরেন রিজার্ভের যে কারেন্সি, এটা নর্মালি হচ্ছে ইউএস ডলার, ঠিক আছে। তারপরে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেটস। ওকে, এখন যেটা হয়েছে ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে ইউএস ডলার ডেফিনেটলি অনেক অ্যাভেইলেবল একটা কারেন্সি সারা ওয়ার্ল্ডের মধ্যে। বাট এই ইউএস ডলারের ডোমিনেন্স কমানোর জন্য যেটা করা হইতেছে সেটা হচ্ছে যে বিভিন্ন কান্ট্রি একসাথ হয়ে, যেমন ইফ আই এম নট মিস্টেকেন, রাশিয়া এবং চায়না এবং ইন্ডিয়া রিসেন্টলি তারা একজোট হয়ে একটা মানে ইউএস ডলারের পরিবর্তে তাদের যে নিজস্ব কারেন্সি সেটাতে তারা ট্রানজেকশন করার ডিসিশন নিয়েছিল। তো সেইটা করার পিছনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ইউএসের যে ফরেন যে কারেন্সি ডোমিনেন্স অর্থাৎ ইউএস ডলারে, সেটাকে মিনিমাইজ করা, ঠিক আছে, এবং তাদের দেশের কারেন্সিকে স্ট্রঙ্গার করা। আপনারা অবশ্যই নোটিস করে থাকবেন যে রিসেন্টলি ডলারের পার্সপেক্টিভে বাংলাদেশি টাকা এটা ইভেন 100-এর উপরে মানে অফ মার্কেটে সেল হয়েছে, অর্থাৎ অফিসিয়ালি হয়তো বা এটা 95, 96, 90 to 100-এর মধ্যে ছিল। বাট আনঅফিসিয়ালি যখন আপনি ডলার কিনতে যাবেন বিদেশে ফর এক্সাম্পল যাওয়ার জন্য, তো আপনাদের তখন এটা কেউ কেউ 110 টাকাতেও পার ডলার কিনতে হয়েছে, ঠিক আছে, বাধ্য হয়ে। তো এটা জাস্ট আমি আপনাদের সাথে এক্সাম্পল শেয়ার করতেছি। ওকে, দেন হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেটস বলতে এখানে বোঝানো হয়েছে হচ্ছে স্টক মার্কেট অথবা ইকুইটি মার্কেট। তো স্টক মার্কেট অথবা ইকুইটি মার্কেটে যেই এখন যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনি চাইলে এক দেশের থেকে, যেমন আপনি মালয়েশিয়াতে অথবা সিঙ্গাপুরে থেকে আপনি ইউএসের যেই ডাউ জোন্স ওইটাতে ট্রেড করতে পারবেন, ওদের শেয়ার কিনতে পারবেন, বেচতে পারবেন। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল। এরপরে বেসিক্যালি এটা বোঝানো হয়েছে হচ্ছে যে আপনি ইন্টারন্যাশনালি শেয়ার কেনাবেচা করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আরও যেগুলো শেখানো হবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো যেহেতু সাবজেক্টের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, সেহেতু এখানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ডেফিনেটলি চলে আসে। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের আপনাকে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে শেখানো হবে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে বেসিক্যালি অনেক ধরনের স্ট্র্যাটেজি বেসড অন থিওরি কীভাবে ডেভেলপ করা যায় সেগুলো শেখানো হবে, যেমন ব্লু ওশান স্ট্র্যাটেজি আছে। তারপরে হচ্ছে আরও অনেক কিছু, পোর্টার্সের থিওরি থেকে শুরু করে অনেক ধরনের থিওরি আপনাদেরকে এখানে শেখানো হবে, ঠিক আছে। পোর্টার্স থিওরি, তারপরে হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে, তার বোস্টন ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে আরও অনেক ধরনের থিওরি, ঠিক আছে। এই আমার এই মুহূর্তে নামগুলো মনে পড়তেছে না। আচ্ছা, স্ট্র্যাটেজিস ফর অ্যানালাইজিং অ্যান্ড এন্টারিং ফরেন মার্কেট। ওকে, এখানে আপনাকে শেখানো হবে লেটসে আপনার যে কোম্পানিটা লোকালি এখন এস্টাবলিশ করা আছে সেই কোম্পানিটা আপনি ইন্টারন্যাশনালি লঞ্চ করতে চান, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি কী হবে? আপনি সাপোজ আপনার বিফ বার্গারের কোম্পানি, তো এই বিফ বার্গারের কোম্পানি আপনি একটা মুসলিম কান্ট্রিতে আপনি লঞ্চ করতে চান, সেক্ষেত্রে আপনার কীভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে? ডেফিনেটলি ওয়ান অফ দ্য থিং হচ্ছে আপনার হালাল সার্টিফিকেশন লাগবে, হালাল হইতে হবে। ফর এক্সাম্পল আপনি যদি গালফ কান্ট্রিজগুলোতে বিজনেস
স্টার্ট করতে চান, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস। ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেসের এখানে আপনারা শিখবেন হচ্ছে যে জয়েন্ট ভেঞ্চার প্লাস হচ্ছে যে আরও জয়েন্ট ভেঞ্চার হচ্ছে একটা এক্সাম্পল, ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি জয়েন্ট ভেঞ্চার করেও আপনি আরেকটা কান্ট্রিতে এন্টার করতে পারেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে লেটস সে আপনার আরেকটা কান্ট্রিতে আপনি ঢোকার মতো, মানে সরাসরি ঢোকার মতো সিচুয়েশন নাই, তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করতে হবে জয়েন্ট ভেঞ্চার মাধ্যমে। আরেকটা কোম্পানি আপনার রিলেটেড যে আছে তাদের সাথে পার্টনারশিপ করতে পারেন, অথবা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যেটা বলা হয়, অথবা হচ্ছে যে আপনার জয়েন্ট ভেঞ্চার করে আপনি ওখানে এন্টার করতে পারেন অথবা বিজনেস করতে পারেন। আচ্ছা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ডিজাইন অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ এখানে আপনার কোম্পানির যে অর্গানাইজেশন স্ট্রাকচার সেটা কি সেন্ট্রালাইজ হবে না ডিসেন্ট্রালাইজ হবে, আর তারপরে ফ্ল্যাট হবে নাকি এটা টল হবে, তো সেটা আপনাদেরকে ফোকাস করা হবে, মানে শেখানো হবে। আর হচ্ছে যে এখানে ইন্টারন্যাশনাল, যেহেতু সাবজেক্টের নামে ইন্টারন্যাশনাল, সেহেতু এখানে ইন্টারন্যাশনাল কনটেক্সটে আপনাকে শেখানো হবে। নর্মালি ইন্টারন্যাশনাল কনটেক্সটে আসলেই নর্মালি আপনারা শুনবেন যে কান্ট্রি ম্যানেজার থাকে, ঠিক আছে, অথবা রিজিওনাল এক্সিকিউটিভ থাকে, রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ থাকে, তো এটা হচ্ছে আপনাদেরকে শেখানো হবে, ঠিক আছে, তাদের রোল কি, তারা কিভাবে কি করবে। আচ্ছা, ইন্টারন্যাশনাল মার্কেটিংটা ডেফিনেটলি এখানে অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আপনি মার্কেটিংয়ের ক্ষেত্রেও আপনার দেখতে হবে যে ইন্টারন্যাশনালি আপনার মার্কেটিংটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, ঠিক আছে। কোনো দেশে হয়তো বা একটা জিনিস আপনি যেমন ফর এক্সাম্পল একটা মুসলিম কান্ট্রিতে আপনি যদি মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে আপনার যে মার্কেটিংয়ের অ্যাডভার্টাইজমেন্ট সেটা অনেক কিছু বিবেচনা করে আপনার করতে হবে, ঠিক আছে। আপনি পর্কের মার্কেটিং করতে পারবেন না, নন হালাল জিনিসের মার্কেটিং করতে পারবেন না। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের যেই কনটেক্সট, সেটা এখানে আপনাদেরকে শেখানো হবে। তো এই ছিল আজকের টপিক, আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। কারণ হচ্ছে যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কোন সাবজেক্টে মেজর নিলে ভালো হবে, আর আমি নোটিস করে দেখলাম এই সাবজেক্টে মেজর হিসেবে এখন অনেক বেশি ডিমান্ড আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই সাবজেক্টে মেজর করলে আপনি যদি ইন্টারন্যাশনালি জব করতে চান, অথবা ইন্টারন্যাশনালি যদি নিজেকে সেটেল করতে চান অন্য কোনো কান্ট্রিতে, তো একটা ডোর ওপেন হয় আর কি, একটা অপরচুনিটি থাকে আর কি। তো আজকে আমি এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আশা করি আপনাদের ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকার হবে। ভালো থাকবেন।